যুক্তরাষ্ট্রের সব ফেডারেল সহায়তা কর্মসূচির তহবিল স্থগিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার কিছু অংশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক। এদিকে দরিদ্র দেশগুলোতে HIV, ম্যালেরিয়া সহ সদ্যজাত শিশুদের জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ঋণসহ মার্কিন সরকারের কয়েক লাখ কোটি ডলারের সম্ভাব্য ব্যয় স্থগিতে হোয়াইট হাউসের বড় ধরনের পরিকল্পনা স্থানীয় সময় মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর হোয়াইট হাউসের বাজেট দপ্তর ওই আদেশ দেয়। এতে স্থানীয় সরকার থেকে শুরু করে শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণ সহ সব খাতে শত শত কোটি ডলারের তহবিল যোগান বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তবে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা কার্যকর হওয়ার কিছু আগে একটি অলাভজনক প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়ে আদালতে চ্যালেঞ্জ করে। এটি আমলে নিয়ে পরিকল্পনাটির বাস্তবায়নে আংশিক আটকে দেন আদালত। শুধু যুক্তরাষ্ট্রের ভেতরেই নয়, বাইরেও বিভিন্ন সহায়তা আটকে দিয়ে সমালোচনার মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন। দরিদ্র দেশগুলোর জন্য HIV, ম্যালেরিয়া এবং যক্ষ্মা রোগের জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করতে যাচ্ছে নতুন সরকার। পাশাপাশি বিশ্বব্যাপী USAID সমর্থিত দেশগুলোতে নবজাতক শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জামও বন্ধ করছে দেশটি। সোমবার ট্রাম্প প্রশাসন USAID-এর প্রায় 60 জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছেন। এদিকে কয়েক লাখ ফেডারেল কর্মীকে 8 মাসের বেতন দেওয়া সাপেক্ষে বাধ্যতামূলক পদত্যাগের প্রস্তাব দিয়ে ইমেল পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে আগামী 6 ফেব্রুয়ারির মধ্যেই তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। গত 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্বজুড়ে মার্কিন সহায়তা ও অর্থায়ন 90 দিনের জন্য স্থগিতের নির্বাহী আদেশ দেন। সেই আদেশের আওতায় ওষুধ সরবরাহ বন্ধের এই নির্দেশ দেওয়া হয়। মনিরুজ্জামান বাবু, 71। সম্প্রতি গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরেই গুগল জানিয়েছে তাদের মানচিত্র গালফ অব মেক্সিকোর নাম বদলে ফেলা হচ্ছে। এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে গুগল বলেছে, যুক্তরাষ্ট্রের ভেতরে গুগল ম্যাপে গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা করা হবে। মেক্সিকোতে পুরনো নাম গালফ অব মেক্সিকোই থাকবে, আর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বাইরে মানচিত্রে দুটো নামেই রাখা হবে। এর আগে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা সরকারিভাবে গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা রেখেছে। সরকারি সব নথিপত্রে এই পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে। এক্ষেত্রে হোয়াইট হাউসের যুক্তি, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র প্রায় সমপরিমাণ সীমান্ত উপভোগ করে গালফ অব মেক্সিকোর ধারে, ফলে এর নামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নামও যুক্ত হওয়া উচিত। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট উপহাস করে বলেছেন, যুক্তরাষ্ট্র যাই করুক, গোটা পৃথিবীর কাছে ওই সাগর গালফ অব মেক্সিকো হিসেবেই পরিচিত থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কয়েকবারই গ্রিনল্যান্ড দ্বীপে নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কারণ হিসেবে অর্থনৈতিক নিরাপত্তার কথা উল্লেখ করেছেন তিনি। যদিও ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলের কর্তৃপক্ষ ইতিমধ্যে বলে দিয়েছে এই দ্বীপ বিক্রি হবে না। তবে প্রশ্ন হলো, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের দিকে ট্রাম্প ও অন্যদের কেন এত নজর? বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। আমেরিকার সুদূর উত্তর পূর্বে সুমেরু অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। দ্বীপটির বিপুল খনিজ সম্পদ অনেকেরই আগ্রহের জায়গা। তবে এই বিপুল সম্পদের বেশিরভাগ এখনো অব্যবহৃত থাকায় দ্বীপাঞ্চলটির দিকে শক্তিধর দেশগুলো আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আর পশ্চিমা বিশ্বের আগামী কয়েক দশকে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে তার পুরোটাই সরবরাহ করতে পারবে গ্রিনল্যান্ড। এমন সক্ষমতার ক্ষেত্রে এর ধারে কাছে কেউ নেই। বিরল ধাতুর 8ম বৃহত্তম মজুদ এ দ্বীপে। এই বিরল ধাতুগুলো মোবাইল ফোন থেকে শুরু করে ব্যাটারি ও বৈদ্যুতিক মোটর তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া লিথিয়াম ও কোবাল্টের মতো অন্য গুরুত্বপূর্ণ ধাতুরও বিশাল মজুদ এখানে আছে, তেল ও গ্যাসও। আর এই কারণেই গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ অনুসন্ধানের প্রতি পশ্চিমা দেশগুলোর আগ্রহ ক্রমেই বেড়ে যাচ্ছে। চীনও এখানে জড়াতে চায়, তবে এখানে তাদের উপস্থিতি সীমিত। দ্বীপটি জুড়ে
100টি কোম্পানিকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মজুতগুলো অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। যেসব বিদেশি কোম্পানি অনুমতি পেয়েছে তার বেশিরভাগই ব্রিটিশ, কানাডীয় ও অস্ট্রেলীয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের শুধু একটি কোম্পানি আছে। তবে মজুতের স্থানগুলো সম্ভাব্য খনিতে পরিণত করতে আরও অনেক পদক্ষেপ নিতে হবে। যদিও স্থানীয় লোকজন মনে করছেন খনি থেকে আয় হওয়া অর্থ এই দেশে থাকবে না, গ্রিনল্যান্ড এতে লাভবানও হবে না। এদিকে গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্প চালটা ঠিক কিভাবে চালবেন তা এখনো নিশ্চিত নয়। আর দ্বীপরাষ্ট্রটি দখলে আরেক পরাশক্তি চীনের চালটা কেমন হবে সেটি নিয়েও প্রশ্ন আছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার জোরাজুরির মধ্যেই আর্কটিক অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। সেখানে নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে 205 কোটি মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়ে রেখেছে দেশটি। তানহা জুলিয়া, ৭১। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক কিনে নিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মাইক্রোসফট। তাছাড়া টিকটক ও বাইটড্যান্সও এ ব্যাপারে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন আইন প্রণেতারা গত বছর এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিষয়ে একটি আইন পাশ করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল চীনের প্যারেন্ট কোম্পানির সাথে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে অথবা বিক্রি করে দিতে হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত বলেছে টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকি হওয়ায় এটি নিষিদ্ধ করায় বাক স্বাধীনতা নষ্ট হবে না। এরপর দেশটিতে আনুষ্ঠানিকভাবে টিকটক বন্ধ হয়ে যায়। তবে ডোনাল্ড ট্রাম্পের শপথের পর যুক্তরাষ্ট্রে সচল হতে থাকে টিকটক। এরই মধ্যে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ৭৫ দিনের সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে কোম্পানিটিকে। রোমাঞ্চকর প্রযুক্তির নতুন যুগে যুক্তরাষ্ট্রের সফলতার অন্যতম হাতিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী দশকের উৎপাদন খাতে সফলতা দেখাতে পারে এই প্রযুক্তি। এরই মধ্যে এ খাতে চোখ রাঙাচ্ছে চীনের এআই ডিপসিক। এর উত্থান মার্কিন প্রযুক্তি খাতের জন্য সতর্ক সংকেত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। এআই খাতে চীনের অগ্রগতি চমকপ্রদ, কারণ এতদিন তারা এ বিষয়ে অনেক পিছিয়ে ছিল। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে চীনের উন্নতি থামিয়ে দিতে কাজ করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আশঙ্কা করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা চীনের সেনাবাহিনীকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। তাই বাইডেন চীনে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি অনেক যন্ত্রপাতি প্রবেশও বন্ধ করে দেন। এরপরও এক্ষেত্রে লেগেছিল চীন। এরই মধ্যে এআই প্রযুক্তিতে চীনের সাম্প্রতিক উন্নতি পুরো শিল্পকে ঘুরিয়ে দিয়েছে এবং মার্কিন নীতি নির্ধারকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। চীনা মডেলের উন্নতিতে এই শিল্পে বড় পরিবর্তন আসতে পারে, যা এআই অর্থনীতিকেও নিয়ন্ত্রণে নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এখন যুক্তরাষ্ট্রকে এমন একটি বিশ্বের জন্য প্রস্তুতি নিতে হবে যেখানে চীনের এআই তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে। 2024 সালের নভেম্বরে ই কমার্স কোম্পানি আলিবাবা কিউ বাজারে এনেছে চীনা এআই ডিপসিক। বেঞ্চমার্কের দিক থেকে আছে 7ম অবস্থানে। এটি তৈরিতে $6 মিলিয়ন কম খরচ হয়েছে। চীনেও এর ব্যবহার দিনকে দিন বাড়ছে। আমাদের এআই গবেষণা এবং উন্নয়ন বিশ্বব্যাপী আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এজন্য আমি গর্বিত। মেটা এবং ওপেন এআই বিশ্বের মূলধারার এআই সফটওয়্যার। এর তুলনায় আমাদের কাছেও এমন একই একটি জিনিস আছে। এখন থেকে গুগল এআই এবং ওপেন এআই ব্যবহার করা ছাড়াও আমি ডিপসিক ব্যবহার করার কথাও বিবেচনা করতে পারবো। এই পরিস্থিতিতে ডিপসিকের উত্থান মার্কিন প্রযুক্তি খাতের জন্য সতর্ক সংকেত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা কোম্পানির কাছ থেকে ডিপসিক এআই এর আত্মপ্রকাশ আমাদের শিল্পের জন্য সতর্ক সংকেত। এই প্রতিযোগিতায় জিততে আরো মনোযোগী হতে হবে, কারণ বিশ্বের সেরা সব বিজ্ঞানীরা আমাদের আছেন। এমনকি চীনা নেতৃত্ব আমাকে এটি বলেছে। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, তার প্রথম এআই অবকাঠামো প্রকল্পের ঘোষণা একটি ভালো পদক্ষেপ। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ডেটা সেন্টার তৈরির আইনি বাধা দূর করতে হবে। বিদেশি প্রকৌশলীদের নিয়োগের বিষয়টিকে নিশ্চিত করতে হবে। এছাড়া এআই এর দ্রুত গ্রহণকে উৎসাহিত করতে প্রতিরক্ষা সংগ্রহের সংস্কারও উচিত। মাহফুজুর রহমান, ৭১। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত 15 জনের মৃত্যু।
এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় রাত ১টার দিকে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত ভিড়ের কারণে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে এবং হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মেলা প্রাঙ্গণেরই হাসপাতালে আনা হয়। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন অনেককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেছেন এবং তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে অন্তত ৩,৭০,০০০ ফিলিস্তিনি ভূখণ্ডটির উত্তরাঞ্চলে প্রবেশ করেছে বলে জানিয়েছে গাজার সরকারি দপ্তর। নিজ নিজ বাড়ির খোঁজে এলাকায় ফিরে আসা এসব লোকজনের অপরিসীম সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় যুদ্ধ পরবর্তী পরিস্থিতি দেখতে সেখানে যাওয়া সাংবাদিকরা জানিয়েছেন সোমবার থেকে ফিরতে শুরু করা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা প্রায় ১৫ মাস পর উত্তর গাজায় নিজ নিজ বাড়িতে ফিরে খুঁজে দেখছেন কার কি অবশিষ্ট আছে। এসব লোকজন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না। এরই মধ্যে শরণার্থী শিবির থেকে ফিরে যাওয়ার পথে অন্তত ২ জন ডায়রিয়া ও তীব্র ক্লান্তি নিয়ে মৃত্যুবরণ করেছেন। অন্যরা পরিবার পরিজন নিয়ে ফেরার পথে আছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন ২৪ জন। ইসরায়েলের দাবি তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী একটি ড্রোন নাবাতিহের কাছে একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় গাড়িটি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি এলাকার মধ্য দিয়ে যাওয়া কয়েকজন নাগরিক আহত হয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে তারা নাবাতিহের প্রান্তে অস্ত্র পরিবহনকারী হিজবুল্লাহর যানবাহনে হামলা চালিয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এগুলোকে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের অসুস্থ পোষা প্রাণীর দেখাশোনায় কর্মীদের পেইড সিক লিভ সংক্রান্ত একটি বিল উত্থাপন হয়েছে সিটি কাউন্সিলে। কাউন্সিল মেম্বার শন আব্রিও গত অক্টোবরে বিলটি উত্থাপন করলেও সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রাণী লালন পালনকারীদের মধ্যে। এই পদক্ষেপে খুশি নিউ ইয়র্কের অনেক কর্মী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। নিউ ইয়র্কে বসবাসকারী প্রাণী লালন পালনকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশটির সিটি কাউন্সিল সদস্য শন অ্যাব্রিও। অসুস্থ প্রাণীদের সেবায় কর্মীদের পেইড সিক লিভ দিতে একটি বিল উত্থাপন করেছেন তিনি। অ্যাব্রিও জানান যেসব প্রতিষ্ঠানে ১০০ বা তার বেশি কর্মী রয়েছে সেসব প্রতিষ্ঠানে বছরে ৫৬ ঘন্টা কর্মীরা এই সিক লিভ নিতে পারবেন। তিনি বলেন কর্মীরা কোনো বাড়তি ছুটি পাচ্ছে না, তবে এটি নিশ্চিত করা হচ্ছে যে তারা যেন প্রয়োজনে ছুটিটা নিতে পারেন। এটি কর্মীদের মধ্যে শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করবে। আমাদের কর্মীরা পোষা প্রাণীদের যত্ন নেওয়ার জন্য ছুটি পাবে। এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। পোষা প্রাণীর যত্ন নেওয়া মানে নিজেরও যত্ন নেওয়া। পোষা প্রাণীদের জন্য ছুটি নিয়ে আলোচনা শুরু হওয়ায় আনন্দিত প্রাণী লালন পালনকারীরা। এটি একটি দারুণ উদ্যোগ। আমাদের মধ্যে অনেকেই পোষা প্রাণীকে পরিবারের সদস্য মনে করে। আমরা যেমন তাদের যত্ন নিই, তারাও আমাদের খেয়াল রাখে। তাই ওরা অসুস্থ হলে ওদের পাশে থাকা খুবই জরুরি। আজকাল অনেকেই নিঃসন্তান থাকছে। তারা নিজেদের পোষা প্রাণীকেই সন্তানের মতো ভালোবাসা দেয়। এই উদ্যোগ তাদের জন্য অসাধারণ, যারা ব্যস্ততার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও প্রাণী পালন করতে পারছিলেন না। ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের তথ্য মতে প্রাণীদের সঙ্গে সময় কাটালে অবসাদ দূর হয়, হরমোনের ভারসাম্য ঠিক থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে পোষা প্রাণী একাকিত্ব ঘোচায়, সামাজিকতা রক্ষার মনোভাব আনে এবং মানসিক প্রশান্তি দেয়। যুক্তরাষ্ট্রে শতকরা ৬৮% মানুষের পোষা প্রাণী রয়েছে বলে জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস। সৃষ্টি ঘটক, ৭১।